হ্যালো বন্ধুরা, মিন্টু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আব্বু, তুমি কোনো চিন্তা করো না। আমি ওর সাথে এমন ভাবে অভিনয় করব ও নিজেও বুঝতে পারবে না। আমি ওর সবকিছু শেষ করে দিব। তুমি শুধু ওর বাবাকে সাইজ করে দিবে। রাজীব চৌধুরী যদি নির্বাচনে থাকে তাহলে আমি কোনো মতে কোনো কিছু করতে পারবো না। তাই যে করেই হোক ওকে আমাদের রাস্তা থেকে সরাতে হবে। আর ওকে সরানোর এই একটাই উপায় আছে, ওর ছেলে মিন্টুকে সরানো। আর ও তোমাকে অনেক বেশি ভালোবাসে, আর এটাকে কাজে লাগাতে হবে আমাদের। আব্বু, তুমি কোনো চিন্তা করো না। আমি আমার কাজ ঠিক মতো করব। তুমি তোমার কাজটা করে যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। ও কিছুতেই আমাদের উপরে যেতে পারবে না। ঠিক আছে মা, আমি তোমার সাথে আছি। তুমি তোমার অভিনয় শুরু করো, যা প্রয়োজন হয় আমি তোমাকে দিব। তুমি শুধু ওকে আমার হাত করে দাও, এরপর ওকে ব্যবহার করে ওর বাবাকে আমি শেষ করে ফেলবো। ওকে বাবা, তুমি কোনো চিন্তা করো না। এখন আমাকে কিছু টাকা দাও, আমার বান্ধবীদের নিয়ে শপিং এ যাব। আমি ওদিকে নিজের বাসায় বসে আছি। বাবার নির্বাচনের ঝামেলায় কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। আমি মিন্টু, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার একটা বড় বোন আছে, তার নাম রুহি, এবং আমার বাবারা দুই ভাই। তাদের মধ্যে আমার বাবা বড়, এবং তিনি এইবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন নামকরা ডাক্তার। দুর্নীতির অনেক অভিযোগ বর্তমান এমডির উপরে আছে। তিনি একজন মন্ত্রী, কিন্তু তিনি বিভিন্নভাবে বিদেশে টাকা পাচার করেন। সেই কারণে বাবা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার দাদা ছিলেন এই এলাকার এমপি, সেই জন্য আমাদের বংশের মধ্যেই রাজনীতিটা ঢুকে গেছে। আমিও রাজনৈতিক দলের হয়ে কাজ করি। আমার বাবার সাথে সরকারি দলের খুব ভালো সম্পর্ক, এবং সেটা খুবই জনপ্রিয়। আমি বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমি জানতাম না যে নীলা হচ্ছে বর্তমানে এমপি সাহেবের মেয়ে। আমি তাকে ভীষণ ভালোবাসি, সেই অনার্সে উঠেছি থেকে। সেও আমাকে পছন্দ করে, কিন্তু আমাকে কোনোদিন ভালোবাসার কথা বলেনি। আমি তার পিছনে ঘুরতাম। সে দেখতে অসম্ভব সুন্দর। আমি কীভাবে যে তাকে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। ভার্সিটির অনেক মেয়ে আমার উপরে ক্রাশ খায়, কিন্তু আমার এটাই আগ্রহ, সেটা হচ্ছে নীলা। তাকে ছাড়া আমি কোনো কিছু বুঝতে পারি না। পরের দিন সকালে আমি খাওয়া দাওয়া করে যখন বের হতে যাব, তখন আমার বোন আমার কাছে আসলো। এসে আমাকে বলল, ভাই শোন না, আমি তোকে আগেও বলেছি, এখনও বলতেছি, এই কাজটা কি বন্ধ করে দেওয়া যায় না? তুই বোঝালে নিশ্চয়ই বাবা বুঝতে পারবে। এটা বন্ধ করে দে না প্লিজ। আমার অনেক ভয় হচ্ছে তোদেরকে নিয়ে। আমার বোন একটু বেশি ভয় পায় সব কিছু নিয়ে। আমাকে ভীষণ ভালোবাসে। আমার পরিবারে আমার ছোট আব্বু এখনও বিয়ে করেননি। তাকে অনেকবার বলা হয়েছে বিয়ের কথা, কিন্তু তিনি বিয়ে করতে চান না। তার ইচ্ছা নেই বিয়েতে। তিনিও চান বাবা যেন এই এলাকার এমপি হন। তিনি বাবার ব্যবসা দেখাশোনা করেন। আমাদের পারিবারিক একটা ব্যবসা আছে। অনেকে অনেকভাবে জোর পর্যন্ত করেছেন, কিন্তু তিনি কোনোভাবেই বিয়ে করতে রাজি নন। তবে তার একটা কারণ আছে। তিনি একটা মেয়েকে ভীষণ ভালোবাসতেন, কিন্তু সেই মেয়েটা তার সাথে বেইমানি করেছে। এরপর থেকে তিনি সব কিছু ভুলে গেছেন। তিনি মেয়েদের কথা শুনলেই রেগে যান। তবে এই পরিবারের মানুষগুলোকে ভীষণ ভালোবাসেন। আমি তোমার বোনকে জড়ি ধরে বললাম, কেন ভয় পাচ্ছিস আপু? কোনো কিছু হবে না, তোকে এই ব্যাপারে কোনো ভয় পেতে হবে না, আমরা তো আছি না। এরপরেও ভাই এসব বাদ দিয়ে দে না। আমার এসব একদম ভালো লাগে না। আমাদের কি কোনো কিছুর অভাব আছে বল? আমাদের তো সব কিছুই আছে। আমরা খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবো। এরকম ঝামেলায় না জড়িয়ে আমরা আমাদের মতো থাকি না। আপু, শুধু নিজেদের কথা চিন্তা করলে হয় না, আমাদেরকে জনগণের কথা চিন্তা করতে হবে। দেখো, আমাদের আশেপাশে কত মানুষ অত্যাচারে নির্যাতিত, তাদের সহযোগিতা করতে হবে। শুধু নিজেদের কথা চিন্তা করলে হবে না। আমরা তো শুধু আমাদেরকে নিয়ে চিন্তা করি, কোনোদিন মানুষকে নিয়ে চিন্তা করি না। কিন্তু ভাই
এসব করতে গিয়ে যদি তোর কোনো ক্ষতি হয় বা আব্বুর কোনো ক্ষতি হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো বল? তোরাই তো আমার এবং আম্মুর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তোদের কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচবো চিন্তা করে দেখেছিস কখনো? দেখ আপু, তোকে এসব আর চিন্তা করতে হবে না। আমাদের কোনো কিছুই হবে না। মানুষ আমাদের পাশে আছে। আর কত মানুষ নির্বাচন করতেছে, সবাই কি মারা যায় নাকি? সঠিক পথে নির্বাচন করলে এবং রাজনীতি করলে কেউ কোনোদিন ব্যর্থ হয় না বলে আমি সেখান থেকে বেরিয়ে ভার্সিটিতে চলে আসলাম। ভার্সিটিতে আমি যখন বাইক নিয়ে ঢুকতেছিলাম তখন দেখতে পেলাম আমার বন্ধুরা সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। আমার বন্ধুদের মধ্যে রনি, সালমান এবং রিয়া অন্যতম। তবে রিয়ার সাথে আমাদের বন্ধুত্ব হতো না যদি না সালমান তাকে ভালোবাসতো। সালমান রিয়াকে অনেক বেশি ভালোবাসে। আর আমরা আমাদের বন্ধুর গার্লফ্রেন্ডকে তো আর ছেড়ে দিতে পারি না। সেই জন্য আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলে তাকেও অ্যাড করে নিয়েছি। তাদের পাশে গিয়ে বসলাম। তখন সালমান আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তোকে তো এখন ভার্সিটিতে পাওয়া যায় না। তবে দোস্ত, তোকে একটা কথা বলার অপেক্ষায় আছি। কথাটা শোনার পর তুই নিশ্চিত অনেক বেশি খুশি হবি। কি বলিস? তুই আমাকে সংবাদ দিবি, তাও আবার খুশির সংবাদ? জীবনে কোনোদিন খুশির সংবাদ দিয়েছিস নাকি? আচ্ছা ওয়েট, তোদের বিয়ে ঠিক হয়ে গেছে নাকি? আরে ধুর বেটা, আমার বিয়ে ঠিক হলে আমার জন্য খুশি সংবাদ, তোর জন্য নাকি? তুই তো এখনো সেই নীলের পিছনে ঘুরে পটানোর চেষ্টা করছিস। তবে হ্যাঁ, একটা খুশি সংবাদ আছে, সেটা তোকে বললে আশা করি তুই অনেক খুশি হবি। এখন আগে বল, আমাদেরকে কি দিবি? ভাই তোর পায়ে ধরি, এরকম ঝামেলা করিস না। যদি কিছুর বলার হয় তাহলে শর্টকাটে বলে ফেল। আমি এসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা একদম পছন্দ করি না, তাই শর্টকাটে যা বলার বলে ফেল। এই তুই থাম তো, আমি বলছি। জানিস, সকালে আজকে আমাদের কাছে নীলা এসেছিল। আসার পর তোকে খুঁজতেই 2-3 বার এসে ফিরে গেছে। মনে হচ্ছে তোকে কিছু একটা বলতে চাই ও। তার মধ্যে আজকে কেমন জানি অদ্ভুত জিনিস দেখলাম। সে আজকে শাড়ি পরে এসেছে, তুই দেখলেই পাগল হয়ে যাবি। কথাটা শোনার পর আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। নীলা আমাকে খুঁজতেছে? আমি এতদিন থেকে পটানোর চেষ্টা করছি, কিন্তু সে আজকে আমাকে খুঁজতেছে, তাও আবার শাড়ি পরে। আমার মনের ভিতর কেন জানি আনন্দ কাজ করতে শুরু করলো। তখন রিয়া আমার দিকে তাকিয়ে বলল, এই দেখ কিভাবে আমাদের হিরো সাহেব লজ্জা পাচ্ছে। আমি তো আগেই বলেছিলাম এই সংবাদটা শোনার পর সে খুশি হবে, কিন্তু হাসতে পারছে না। যা, আমরা কিছু মনে করব না, এখন তোর ইচ্ছে মতো আনন্দ করে নে। আমি কোনো কথা বললাম না। এরপর সেখান থেকে চলে আসলাম। নীলাকে খুঁজতে শুরু করলাম। দেখতে পেলাম নীলা আমাকে দেখে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। এর মধ্যে আমার বন্ধু বান্ধব সবাই চলে এসেছে আমার কাছে। নীলা তখন আমার সামনে আসলো, এসে একটা গোলাপ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, মিন্টু, তুমি এতদিন থেকে আমাকে ভালোবাসি ভালোবাসি বলছিলে, কিন্তু আমি তোমাকে অ্যাকসেপ্ট করছিলাম না, কারণ আমি ভয়ে ছিলাম তুমি হয়তো আমাকে ভালোবাসো না, আমার আবেগ নিয়ে খেলা করতে চাইছো, সেই জন্য অ্যাকসেপ্ট করিনি। কিন্তু এতদিন এত দীর্ঘ সময় তুমি আমার পেছনে পড়ে আছো, অন্য কোনো মেয়ের কথা চিন্তাও করনি। এসব দেখে বুঝতে পেরেছি তুমি সত্যি আমাকে ভালোবাসো। সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও তোমাকে ভালোবাসবো, যদি তুমি মেনে নাও। তবে তুমি তো জানো আমার বাবা এবং তোমার বাবা দুইজনের প্রতিপক্ষ হিসেবে এই নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছে। আমি জানি না কি হবে, তবে আমি চাই আমাদের ভালোবাসার মধ্যে আমাদের বাবাদের কোনো শত্রুতা না আসুক। জানি অনেকেই অনেক কথা বলে প্রপোজ করে, কিন্তু আমার কাছে সেই ভাষা নেই। আমার শুধু তোমাকেই চাই। তুমি কি আমাকে ভালোবাসবে? কথাটা শোনার পর আমি জায়গায় বসে পড়লাম। এই কথাটা শোনার জন্য আজ 4 বছর কষ্ট করে যাচ্ছি। এরকম একটা সারপ্রাইজ পাবো এটা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি তখন তার হাত থেকে গোলাপটা নিলাম, এরপর তাকে জড়িয়ে ধরলাম। এটা দেখার পর আমার বন্ধুরা খুশিতে লাফাতে শুরু করলো। আমি আমার বন্ধুদের এই জন্যে অনেক বেশি ভালোবাসি, কারণ তারা আমার খুশির জন্য যে কোনো কিছু করতে পারে। তারা জানে নীলা আমার বাবার শত্রুর মেয়ে, এরপরেও আমি তাকে ভালোবাসি। সেই জন্য কীভাবে আমার ভালোবাসাকে আড়াল করা যায় বাবার চোখ থেকে, তারা সেই চেষ্টাই করছে। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, বিশ্বাস করে নীলা, এই দিনটার জন্যই আজকে 4 বছর তোমার পিছনে ঘুরছি। আজ আমার জীবনে সেই দিন চলে এসেছে।
আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। যদি আমি জানতাম তুমি আমার বাবার শত্রুর মেয়ে, এরপরেও আমি তোমাকে ভালোবাসতাম, কারণ আমি ভালোবাসি তোমার ওই মনকে। আমি চাই না অন্য কোনো কিছু, আমি চাই এইভাবেই চিরকাল থাকতে। তখন আমার বন্ধুরা আমার কাছে আসলো, এসে রনি আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, আজকে প্লিজ কিপটামি করিস না। এতদিন আমরা তোকে সাহায্য করেছি। আমি নীলাকে চিঠি দিতে গিয়ে থাপ্পড় পর্যন্ত খেয়েছি, কিন্তু আজকে তো সে তোকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আজকে অন্তত আমাদেরকে কিছু খাওয়া। আচ্ছা ঠিক আছে, আজকে তোদের যা ইচ্ছে খেতে থাক। আজকে আমি সব টাকা দিব, তোদেরকে কোনো চিন্তা করতে হবে না। চল আমার সাথে তাড়াতাড়ি। আমরা সবাই তখন একটা রেস্টুরেন্টে চলে গেলাম। সেখানে গিয়ে আমি এবং নীলা একটা টেবিলে বসলাম এবং তাদের সবাইকে একটা টেবিলে দিয়ে বললাম, তোদের যা ইচ্ছা তোরা খেতে থাক, দরকার হলে বাড়ির জন্য পার্সেল নিয়ে যা, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে কোনো ডিস্টার্ব করবি না। ওকে বন্ধু, তুই কোনো চিন্তা করবি না, তুই তোর মতো কাজ চালিয়ে যা। আমরা এখানে খেতে থাকি, তোদের কেউ ডিস্টার্ব করবে না। তবে একটা কথা মাথায় রাখবি বন্ধু, এখনও কিন্তু বিয়ে হয় নাই, তাই অন্য লাইনে যাবি না। আমাকে কি তোদের চরিত্রহীন বলে মনে হয় নাকি? আমি কি জানি না তুই কি করেছিস আনিকার সাথে? ভাই, পায়ে ধরি, তুই তাড়াতাড়ি আমার সামনে থেকে যা। তোর গার্লফ্রেন্ড তোর জন্য অপেক্ষা করতেছে। এখানে দাঁড়িয়ে কেন সময় নষ্ট করছিস? সব কথা সব জায়গায় বলতে হয় নাকি? আমি কোনো কথা না বলে রনির সামনে থেকে চলে আসলাম। এরপর গিয়ে বসলাম। ওয়েটার আসলো, আসার পর নীলা অর্ডার করলো। এরপর নীলা আমার হাতটা চেপে ধরলো। আমি তার এরকম অদ্ভুত আচরণে আজ বড্ড বেশি অবাক হচ্ছি। আজকে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। আমার কল্পনার মায়াপরীকে আমি ভালোবাসি। আমি তখন তার হাত ধরে তাকে বললাম, জানো নীলা, আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি কোনোদিন দুজন এইভাবে হাত ধরে বসে থাকবো। আমি শুধু স্বপ্নে এসব চিন্তা করতাম, কিন্তু আজকে তুমি সেটা বাস্তবে করে দেখালে। আমার খুব বেশি ভয় হয় তোমাকে হারিয়ে ফেলার, সেই জন্য তোমাকে বলে মায়া বাড়াতে চাইছিলাম না। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু তোমার বাবা আমাদেরকে কোনো দিন মেনে নিবে না। তুমি কি মনে করো তোমার বাবা আমাদের সম্পর্কে মানবে? আমি তোমার বাবার শত্রুর মেয়ে। দেখো নীলা, তোমার এবং আমার বাবার যে সম্পর্কটা, সেটা হয়তো রাজনৈতিক ক্ষেত্রে ভিন্ন, কিন্তু আমার বাবা অনেক ভালো মানুষ। আমি জানি তিনি হয়তো তোমাকে মেনে নিতে একটু ঝামেলা করবেন, তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমি তোমাকে কিছুতে হারাতে পারবো না। মিন্টু, আমি জানি তুমি আমার জন্য যে কোনো কিছু করতে পারবে। প্লিজ এমন কোনো কাজ করবে না যাতে আমার বাবা মা কষ্ট পায়। আমি তোমার বাবাকে সম্মান করি, তিনি আমার বাবার শত্রু হতে পারেন, কিন্তু আমার কাছে গুরুজন। তুমি এমন কোনো ব্যবহার করবে না তোমার বাবার সাথে যাতে তোমার বাবা কষ্ট পায়। সবকিছুর পর তিনি তোমাকে জন্ম দিয়েছেন, এত বড় করেছেন, তার সাথে কোনো বেয়াদবি করবে না। দরকার হয় আমরা একে অপরের থেকে দূরে গিয়েও ভালোবাসবো, কিন্তু আমি চাই না আমার জন্য তুমি তোমার পরিবারের অবাধ্য হও। কথাটা শোনার পর আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। আমি চিন্তা করতে পারিনি তার ধারণা এরকম হতে পারে। ভালোবাসার জন্য মানুষ নিজের পরিবার ছেড়ে চলে আসার কথা বলে, পালিয়ে চলে আসার কথা বলে, কিন্তু সে এরকম কথা বলতেছে না। উল্টে সে আমার বাবা তাকে মেনে নেবে না এটা জেনেও আমাকে নিষেধ করছে আমার বাবাকে কোনো খারাপ কথা বলতে। আমি তখন মনে মনে ভাবছিলাম আমি সার্থক তাকে ভালোবেসে। আমি তখন তাকে বললাম, নীলা, তোমার কাছ থেকে আমার অ্যাকসেপ্টেশন যা ছিল তার থেকে তুমি অনেক বেশি ভালো। আমার বাবা তোমাকে মেনে নেবে না জেনেও তুমি বলতেছো আমার বাবার সাথে খারাপ ব্যবহার না করতে। তোমার তুলনা হয় না। সত্যিই তুমি মনোমুগ্ধকর। তুমি এভাবেই আমাকে পাগল করেছো। দেখো মিন্টু, পরিবার থেকে দূরে গিয়ে হয়তো আমরা কিছুদিন সুখে থাকতে পারবো, কিন্তু পরিবার আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরিবার থেকে হয়তো দূরে গিয়ে নিজেদের মতো কিছুদিন থাকতে পারবো, এরপর কিন্তু আমাদের পরিবারের প্রয়োজন হবে। একসাথে থাকলে আলাদা একটা আনন্দ থাকে, একে অপরের বিপদে এগিয়ে আসা যায়। আজ তুমি হয়তো অসুস্থ হয়ে পড়লে তোমার পরিবার তোমাকে নিয়ে যাবে, কিন্তু আমি যদি বাসায় একা থাকি তখন আমি মেয়ে মানুষ কি করব? আমাদের প্রতিটা ক্ষেত্রে মানুষের প্রয়োজন, তাই প্রিয় মানুষগুলোকে কষ্ট দেওয়াটা আমি একদমই পছন্দ করি না। আমি জানতাম তুমি আমাকে না পেয়ে হয়তো কষ্টে আছো, কিন্তু আমি আড়াল থেকে তোমাকে এতদিন ভালোবেসেছিলাম।
কিন্তু অনেক বেশি ভয় হতো তোমার সামনে এসে কথাটা বলতে, কারণ তোমার বাবা যদি অন্য কিছু করে বসেন। সত্যি তোমার ধারণার তুলনা হয় না। আমি তোমার প্রেমে এমনিতেই পাগল হয়ে আছি। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে আমি সার্থক হয়েছি তোমাকে ভালোবেসে। তবে আমার বাবা না হয় মেনে না নিলেন। তোমার বাবার ব্যাপারটা যদি একটু বলতে। তোমার বাবা কি আমাকে মেনে নেবেন তার জামাই হিসাবে? দেখো মিন্টু, আমরা মানুষের চরিত্রের দুটো দিক আছে। একটা দিক হচ্ছে মানুষ বাইরে যা প্রদর্শন করে, আরেকটা দিক হচ্ছে মানুষ ভিতরে যা লুকিয়ে রাখে। আমার বাবার দুইটা চরিত্র, তিনি মানুষের সামনে একটা প্রকাশ করেন, তবে আরেকটা ঠিকই তিনি লুকিয়ে রাখেন। মানুষের সামনে হয়তো তিনি অহংকারী, অনেকেই মনে করে, তাকে নিয়ে অনেক বাজে কথা বলে, সেটাও আমি জানি। কিন্তু বিশ্বাস করো, আমার বাবা অনেক ভালো মানুষ। আমি যখন তোমার কথা বলেছি, বাবা কিছুদিন আমার সাথে কথা পর্যন্ত বলা বন্ধ করে দিয়েছেন। এরপর বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে নিয়ে আমি সুখী থাকব। তখন তিনি মেয়ের সুখের জন্য শত্রুতা ভুলে গিয়েছেন। সত্যি বলছো? তোমার বাবা আমাকে মেনে নেবেন বলেছেন? বিশ্বাস করো, আমি কালকে বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি। মা বাবা আমাকে নিজে বলেছেন তোমাকে এসব কথা বলার জন্য। তুমি হয়তো অনেক বেশি চিন্তায় আছো। বাবা আমাকে বলেছেন সময় নষ্ট না করতে। যদি সময় নষ্ট করি তাহলে তুমি হয়তো আমার থেকে হারিয়ে যেতে পারো। বাবা আমাকে নিজে বলেছেন তোমাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য, এবং আমাকে এই কথা বলেছেন যে তিনি সব শত্রুতা ভুলে আবার এক হতে চান তোমার বাবার সাথে, যদি তোমার বাবা রাজি থাকেন। আমার ধারণা পাল্টে গেল। যেই মানুষটাকে আমরা এতটা খারাপ মনে করতাম, আকরাম খানের নাম শুনলে আমরা ভাবতাম একজন অহংকারী মানুষ, যিনি মানুষের শুধুমাত্র ক্ষতি করতে পারেন, কিন্তু আজ বুঝতে পারলাম তিনি অনেক ভালো একজন মানুষ। আমি তখন তাকে বললাম আমি বাবার সাথে আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, চলো খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে চলে যাই। আমার বন্ধুরা কীভাবে তাকিয়েছে আমাদের দিকে দেখছো না? তখন আমরা দুজন খাওয়া দাওয়া শেষ করে যখন বিলটা আমার হাতে দিল, তখন আমার মাথায় হাত উঠে গেল। কারণ এরা কি করেছে, পুরো 12,700 টাকা বিল এসেছে। তখন আমি তাদের দিকে এগিয়ে গেলাম, এরপর বললাম কি করেছিস? 3 জন মিলে 12,000 টাকা খেয়ে ফেললি? দোস্ত, এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলি? তুই একটু আগে আমাদেরকে বলে গেলি আমাকে ডিস্টার্ব করবি না, তোদের যা ইচ্ছে খেতে থাক, আর দরকার হয় পরিবারের জন্য নিয়ে যা। সেই জন্যই তো আমি আমার বাসার জন্য সামান্য কিনেছি, 3-4 হাজার টাকা হবে, আর তারা 2 জন মিলে হয়তো 3-4 হাজার টাকার কিনেছে, আর তুই এরকম কথা বলতেছিস? তুই বিশ্বাসঘাতকতা করতে পারলি কিভাবে আমাদের সাথে? কথাটা শুনে আমি তাদের হাতের দিকে তাকালাম, দেখি সবাই হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের এরকম অবস্থা দেখে আমি হাসবো নাকি কাঁদবো খুঁজে পাচ্ছিলাম না। তাদেরকে আমি বলেছিলাম ডিস্টার্ব না করার কথা। আমি ভেবেছিলাম তারা নিজেরা খাবে, কিন্তু সত্যি সত্যি পরিবারের জন্য নিয়ে নিয়েছে। এখন আর কী করার? আমি বিল মিটিয়ে রনিকে বললাম যদি তোকে একটা বার বাগে পেতাম না, তাহলে দেখিয়ে দিতাম আমি কি জিনিস। ওই সুযোগ আর হবে না। আমি তোর মতো এত বোকা নই যে তোকে জানিয়ে প্রেম করব। আমি যদি প্রেম করি তাহলে আনিকাকে যেভাবে খেয়ে দিয়েছি ওইভাবে খেয়ে দিব। চুপ! আর একদিন যদি এরকম নোংরা কথা বলিস তোর মাথা ফাটিয়ে দেব। এরকম বাজে কথা আর কোনোদিন যেন তোর মুখে না শুনি। সে কোনো কথা না বলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমি জানি সে অনেক দুষ্টু কথাবার্তায়, তাকে অনেক খারাপ এবং নোংরা ছেলে মনে হয়, কিন্তু আসলে তার মন অনেক ভালো। আমি তখন বিল দিয়ে বেরিয়ে চলে আসলাম। এরপর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমার আম্মু আমার কাছে আসলেন। আমি তখন তার সাথে বসে কথা বলছি। আম্মু ছোট আব্বুকে উদ্দেশ্য করে আমাকে বললেন, তো আমাদের নবাব কি বিয়ে নিয়ে কোনো চিন্তা করছে? একজনকে তো বারবার বলছি বিয়ে করার কথা, কিন্তু কোনো মতেই বিয়ে করতে চাইছে না। এখন কি নবাব সেই দিকেই হাঁটবেন নাকি অন্যদিকে হাঁটবেন? কথাটা বলার পর দেখলাম আম্মু চাচুর দিকে তাকাচ্ছেন। তিনি বসে আছেন সোফায়, চুপচাপ পিছন দিকে তাকিয়ে টিভি দেখছেন। তিনি এই কথা শোনার পর আমাদের দিকে তাকালেন, এরপর আবারও চোখ ফিরিয়ে নিলেন। তখন আম্মু আবারও বললেন, আমাকে তো এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে আনা হয়েছে। আমি সারাদিন কাজ করব, তোমাদের রান্না করে খাওয়াবো। মিন্টু, তোর মাকে বলে দে কেউ বলেনি তাকে কাজ করার কথা। এ বাড়িতে অনেক কাজের লোক আছে, সে কেন নিজের ইচ্ছা মতো কাজ করবে?
এ বাড়িতে আসার পর বলেছিল রাকিব, আমি তোমাকে নিজের দেবর মনে করি না, আমি তোমাকে নিজের ছোট ভাই মনে করব। তোমার যে কোনো প্রয়োজন আমাকে বলতে পারো। আর এখন আমাকে রান্না করার খোটা দিচ্ছে। ছোট আব্বু, তুমি কেন এরকম করতেছো? এসব বন্ধ করে যায় না। তুমি আর আম্মু প্রতিদিন এই একটা ঝামেলা করো, আবারও দেখি দুজনের জন্য এত চিন্তা করো। আর আম্মু, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি বিয়ে নিয়ে খুবই সিরিয়াস। আমি সময় মতো বিয়ে করব। আমি তোমার ভাইয়ের মতো এভাবে বসে থাকবো না। ভাতিজা, বুঝতে পারবে মেয়ে এমন এক জাতি যারা প্রতি মুহূর্তে পাল্টায়। তোমাকে এমন এক বাসার চিপায় ফেলবে, তুমি না উঠে আসতে পারবে আর না সেখানে বসে থাকতে পারবে। আমি তোমার মতো এত বোকা নয় যে এমন কাউকে ভালোবাসবো যে আমাকে ছেড়ে চলে যাবে। আমি এমন একজনকে ভালোবাসবো যে সবাইকে নিয়ে চিন্তা করবে, সবার ভালোর কথা চিন্তা করবে। তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে, সেই জন্য আজ কষ্ট পাচ্ছ। প্রথমে সবাইকে ভালো মনে হয়, কিন্তু বিপদে পড়লে বোঝা যায় মেয়ে মানুষ কি জিনিস। শুধুমাত্র কিছু মুহূর্তের পরেই তারা পাল্টে যায়। সেটা কল্পনা করার মতো নয়, সেটাই আমাদের সাথে করতে হয়। শুরু করবে সব মেয়েরা এক নয়। তুমি ঠিক কথা বলেছিল, আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, কিন্তু অধিকাংশ ভুল। আমার বোনের মতো অল্প কিছু মানুষই পৃথিবীতে আছে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে। তাদেরকে খুঁজে পাওয়াটা অনেক কষ্টকর। ছোট আব্বু আম্মুকে নিজের বোন বলে ডাকে, কারণ তার কোনো বোন নেই। আম্মু এই কথা শোনার পর আর কোনো কথা বললেন না। তিনি জানেন তিনি যতই বকাবকি করেন না কেন, ছোট আব্বু ঘুরে ফিরে তার প্রশংসা করবে, সেই জন্য তিনি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। একটু পর বাবা আসলেন, সাথে কিছু লোকজন। আমাদের বাড়িতে এখন মাঝে মাঝে লোকজন আসে বাবার পার্টির নির্বাচন নিয়ে কথা বলার জন্য। প্রধানমন্ত্রীর সাথেও বাবার ভালো সম্পর্ক আছে, কারণ বাবা ডাক্তার হিসেবে পুরো দেশে নাম করেছেন। এই জনপ্রিয়তা তাকে অনেক উপরে নিয়ে গেছে। আমি অনেক আশা নিয়ে বসেছিলাম বাবাকে আজকে কথাগুলো বলবো, কিন্তু বাবা এত মানুষ নিয়ে এসেছে, এখন কি বলবো। আমি তখন আমার নিজের রুমে চলে গেলাম। একটু পর বাবা আমাকে ডেকে নিচে নামালেন। আমি তখন বাবার সামনে দাঁড়িয়ে আছি। বাবা তখন আমাকে বললেন, তোমাকে বলেছিলাম না আজকে তুমি ভার্সিটি শেষ করে আমাদের অফিসে যাবে, সেখানে আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে। আমি জানো তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু তোমাকে মিটিংয়ে পেলাম না কেন? আসলে আব্বু, ভার্সিটিতে ক্লাস করার পর ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্য বাসায় ফিরে এসেছিলাম। আর মিটিং তো তোমার, আমি নির্বাচন করছি না, তুমি নির্বাচন করবে, তুমি করো মিটিং, আমি তোমার পাশে আছি। বাবা তখন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি কোনো কথা বলছি না। আমি বাবাকে নির্বাচনের কথা প্রথম বলেছিলাম এবং আমি নিজেই সব কাজ করেছিলাম। আজকে হঠাৎ করে এরকম কথা বলায় বাবা ভাবলেন হয়তো ভীষণ ক্লান্ত, সেই জন্য মাথা ভালো নেই। আমাকে রুমের মধ্যে পাঠিয়ে দিলেন। আমি রুমে এসে চিন্তা করতে শুরু করলাম, আমি কি এটা ঠিক করলাম বাবার সাথে এরকম ব্যবহার করে? তিনি তো আমার জন্ম দিয়েছেন আমাকে, তার সাথে এটা কি ঠিক করলাম আমি? নীলা তখন কল করলো আমার কাছে। আমি ফোন ধরলাম, তখন নীলা আমাকে বলল, ওই বাবু কি করো? আমি তখন তাকে সব কথা বললাম, বাবাকে কি বলেছি। তখন সেই কথা শোনার পর আমার উপর ভীষণ রাগ করলো। তার এরকম রাগ দেখে আমার অনেক ভালো লাগলো, কারণ সে আমার পরিবার নিয়ে চিন্তা করছে। তখন সে আমাকে বলল, রাতে খাবার সময় গিয়ে তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাইবে, এরকম কথা আর কোনোদিন বলবে না। আজকে তোমার কথার মধ্যে কতটা অহংকার প্রকাশ পেয়েছে সেটা কি তুমি বুঝতে পারছো? নিজের বাবার প্রতি কোনোদিনও এরকম ব্যবহার করবে না। তবে একটা কথা, কালকে না বাবা তোমাকে একটাবার আমাদের বাসায় আসতে বলেছে, পারবে আসতে? তোমাদের বাসায় আমি যাব, এটা কি করে হবে? যদি বাবা এটা জানতে পারে অনেক বেশি রাগ করবে, আর যদি মিডিয়ার লোকজন জানতে পারে তাহলে তো সব কিছু শেষ করে দেবে। কেউ কোনো কিছু জানতে পারবে না, তুমি একটু লুকিয়ে চলে আসবে। আসলে বাবা তোমাকে আমার ব্যাপারে কিছু কথা বলবে, সেজন্য ডাকছে। তুমি যদি পারো তাহলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকাল সকাল উঠে আসবো। আর যদি একটু দেরি করি তাহলে তো বুঝতেই পারছো, মিডিয়ার লোকজন দেখতে পেলে এটাকে ওটা, ওটাকে এটা, কত কিছু নিউজ করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমি অপেক্ষা করব তোমার জন্য, তুমি চলে আসবে। আমি রাতে খাবার খেতে বসলাম। এরপর দেখলাম বাবা চুপচাপ খাবার খাচ্ছে।
আজকে যেন একটু বেশি চিন্তার মধ্যে পড়ে গেছেন। আমি তখন তাকে বললাম, বাবা, আমি তোমার সাথে মনে হয় একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলে বুঝতে পারিনি হঠাৎ করে কী থেকে কী বলে ফেলেছি। আমার কথাই দেখলাম বাবার মুখে হাসি ফুটে উঠল। আমার দিকে এগিয়ে এলেন, এরপর আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি কোনো কিছু মনে করিনি বাবা। আমি জানি তুমি অনেক ক্লান্ত, সেই জন্য এরকম কথা বলে ফেলেছো। কালকে তো বিকালে আমাদের একটা নির্বাচনী মিটিং আছে, তুমি সেখানে থাকবে। আসলে তোমাকে সবাই পছন্দ করে, তুমি তরুণ হিসেবে সবার কাছে পরিচিত, তাই একটু সাহস পাওয়া যায় সব কিছুর পর। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি থাকবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। তবে আমার মনে হচ্ছে আমাদেরকে একটু ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। হ্যাঁ, ভেবেচিন্তে সব কিছু করা ভালো, সেটা আমিও জানি, কিন্তু আমাদের যে করেই হোক নির্বাচনে জিততে হবে। মানুষকে অন্যায়ের হাত থেকে বাঁচতে হবে। এই যে এমপি, সে মন্ত্রিত্বের জায়গা পেয়ে গেছে, এরপরেও এলাকার উন্নতির জন্য কোনো কাজ করতেছে না। তার উচিত এখন মানুষের কাজ করা, কিন্তু সে মানুষের জন্য কাজ না করে বিদেশে বিল্ডিং বানাচ্ছে, নিজের পকেট ভরতে ব্যস্ত, এছাড়া আরও কোনো কিছু করতে চায় না। আমাদের উচিত জনগণের সেবায় নিজেদেরকে নিয়োজিত করা। আমি আর কোনো কথা বললাম না, খাবার শেষ করলাম। আজকে কেন জানি তার ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে সব আগে জানতে হবে। সকালে খুব তাড়াতাড়ি উঠে বেরিয়ে যেতে লাগলাম। তখন আপু আমার সামনে আসলো। আপু খুব সকালে ঘুম থেকে উঠে বাগানে বসেছিল। আমাকে এত তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে আমার সামনে আসলো। এরপর আমার মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো? হুম, আমাদের নবাব দেখি এত ভোরে ঘুম থেকে উঠে কোথাও বেরিয়ে যাচ্ছে। কি সমস্যা হয়েছে ভাই? আরে আপু, কোনো কিছু না, আমার বন্ধু একটা আজকে বিদেশ থেকে চলে যাবে না, সেই জন্য আমি তাকে এগিয়ে দিতে যাচ্ছি। আপু আমার দিকে তাকিয়ে আর কোনো কথা বলল না। আমি তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসলাম। এসে নিজের মনে মনে চিন্তা করতে শুরু করলাম। কে একজন বলেছিল প্রেমে পড়লে নাকি মানুষ মিথ্যা কথা বলে, তাহলে কি আমিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছি? আজকে প্রথম আমি আপুর কাছে মিথ্যা কথা বলেছি। হয়তো বুঝতে পেরেছে, কারণ তার কাছে মিথ্যা বলে আমি কোনোদিন বাঁচতে পারিনি। কিন্তু আপু কোনো কথা বলল না কেন? আমি সব চিন্তা না করে চলে গেলাম নীলাদের বাসায়। সেখানে যাওয়ার পর কলিং বেল বাজালাম। সঙ্গে সঙ্গে দেখলাম নীলা দরজা খুলে দিল। আমি ভিতরে প্রবেশ করতেই দেখলাম নীলার বাবা আকরাম খান সাহেব পেপার পড়ছেন। তিনি আমাকে দেখে এগিয়ে আসলেন, এরপর আমাকে জড়িয়ে ধরে বললেন, আরে বাবা, তুমি এসেছো। আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। মনে হয় তুমি এখনো নাস্তা করোনি। চলো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, একসাথে সবাই নাস্তা করি। আঙ্কেল কি বলছেন? আমার জন্য অপেক্ষা করছিলেন মানে? তোমার জন্য অপেক্ষা করব না? তুমি হচ্ছ বর্তমান তরুণদের আইডল। তুমি কোনো এমপি মন্ত্রী না হয়েও তরুণদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছো, সেটা অতুলনীয়। তোমাকে দিয়ে অনেক বড় কিছু হবে। আমি আশা রাখি আগামীতে যেন তুমি এই দেশের নেতৃত্বে যেতে পারো। এরপর আমাকে টেনে নিয়ে বসালেন টেবিলে। তিনি আমাকে তুলে তুলে দিতে শুরু করলেন। আমি তার এরকম ব্যবহারে মুগ্ধ হলাম। আমি শুনেছি তিনি অহংকারী এবং কারোর সাথে ঠিকমতো কথা বলেন না, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতেছেন কেন? আমি তখন তাকে বললাম, আঙ্কেল আপনি এরকম করছেন কেন? আমি তো নিজেই খেতে পারবো, আপনি কষ্ট করছেন কেন? আপনি আমার গুরুজন, আপনি আমার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। আমার ভীষণ লজ্জা করতেছে। আরে কি বলছো বাবা, তুমি আমার বাসার অতিথি। তোমাকে যদি আমি সঠিক সম্মান প্রদর্শন না করি তাহলে কিভাবে হয়? বিশ্বাস করো বাবা, আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু হয়তো পরিস্থিতির সম্মুখীন আমরা একে অপরের সাথে দেখা করলেও মিডিয়া বিভিন্ন কথা বলে, সেই জন্য তোমার সাথে আমি দেখা করতে পারি না। তবে যখন শুনেছি আমার মেয়ে তোমাকে ভালোবাসে, তখন আমি কোনো আপত্তি করিনি, কারণ তোমার মতো ভালো ছেলে পুরো দেশে কোথাও খুঁজলে পাওয়া যাবে না। আমি কোনো কথা বললাম না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছি। আমি যেটা ধারণা করেছিলাম তার থেকে তিনি অনেক ভালো। তিনি আমাকে নাস্তার পর নিয়ে বাইরে গেলেন। তার বাড়ির বাগানে হাঁটছি। অনেক সুন্দর বাগান, অনেক দামি দামি জিনিসপত্র সেখানে সাজিয়ে রাখা হয়েছে।
তিনি তখন আমার দিকে তাকালেন, এরপর আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা মিন্টু, আমি জানি দেশে বিভিন্ন কথায় আমার নামে ছড়ায়। অনেকে বলে আমি নাকি বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি জমা করেছি, কিন্তু বিশ্বাস করো বাবা, আমার এই রকম কোনো কিছু নেই। মানুষ যখন অনেক বড় কোনো পজিশনে চলে যায়, তখন পেছন থেকে মানুষ তার সাথে লাগতে শুরু করে। আমি এখন মন্ত্রী হয়ে গেছি, প্রথমে এমপি ছিলাম, তাই আমি এই পদ থেকে যেন সরে আছি। সেই জন্য অনেকেই আমার নামে মিথ্যা কথা বলতেছে। এই দেখতে পাচ্ছ আমার বাড়িটা, আমি তোমাকে চাইলে কাগজ দেখাতে পারি। আমার বাবা ছিলেন একজন নামকরা ব্যবসায়ী। তিনি আমেরিকার সাথে সেই ব্রিটিশদের আসলে ব্যবসা করতেন। অনেক নামকরা একজন ব্যবসায়ী ছিলেন তিনি, অনেক টাকা জমিয়েছিলেন। সেই টাকা আমার জন্য রেখে গিয়েছেন। আমি তার একমাত্র সন্তান। যেহেতু অনেকদিন আমেরিকায় ছিলেন, তাই সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। সেটা আমার বাবার সম্পত্তি। শেষ বয়সে তার মাথায় একটু ঝামেলা হয়েছিল। তিনি বেঁচে ছিলেন, কিন্তু কারোর সাথে কথা বলতে পারতেন না, হাঁটাচলা করতে পারতেন না। দীর্ঘ কয়েক বছর তিনি বিছানায় শুয়ে হঠাৎ করে মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর পর এই বিশাল সম্পত্তির একমাত্র মালিক আমি হয়ে যাই। আর সেই সম্পত্তি হচ্ছে এগুলো। অনেকেই ভাবে আমি হয়তো এমপি হওয়ার পরে এই সব কিছু করেছি, কিন্তু এই সব আমার আগে থেকে ছিল। আমি মানুষের সেবার জন্য কাজ করে যাই। কিন্তু তুমি বলো বাবা, কত টাকার বিল পাস হয় এ দেশের উন্নয়নের জন্য? সব মানুষকে কাজ করতে হবে, সব টাকা তো আর আমার কাছে আসে না। আমি যতটুকু সম্ভব নিজের পক্ষ থেকে হলেও মানুষকে সাহায্য করার চেষ্টা করি। কিন্তু মিডিয়ার লোকজন বা অন্যান্য মানুষ যারা আমার শত্রু আছে, তারা আমার নামে এরকম গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। আমি তার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। আমি কথা ঘোরানোর জন্য তাকে বললাম, আঙ্কেল, আপনাকে দেখলাম, নীলাকে দেখলাম, কিন্তু আন্টিকে দেখতে পারলাম না, তিনি কোথায়? আসলে বাবা, কিভাবে যে তোমাকে বলবো, তোমার আন্টির মাথায় একটু সমস্যা আছে। তিনি আজে বাজে কথা বলেন, সেই জন্য আমি তাকে রুম থেকে বের হতে দেই না। যদি দেখেন তাহলে তোমাকেও বিভিন্ন কথা বলবেন, যেটা শোনার পর তুমি নিজেই বুঝতে পারবে তার মাথায় কত সমস্যা রয়েছে। আমি অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবাই বলতেছে তার মাথায় নাকি কোনো বড় অসুখ হয়েছে। এই কথা শোনার পর আমার অনেক কষ্ট লাগলো। নীলা তার বাবার কাছে আসলো, এসে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি তখন এসব দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। এরপর চলে গেলাম আন্টির সাথে দেখা করার জন্য। যখন আন্টির রুমে প্রবেশ করলাম, তখন দেখতে পেলাম তিনি চেয়ারে বসে আছেন, বসে আকাশের দিকে তাকিয়ে আছেন জানালা দিয়ে। আমি পিছনে দাঁড়াতেই তিনি আমার দিকে তাকালেন, এরপর বললেন, অদ্ভুত কাণ্ড, আমাদের বাসায় চৌধুরী পরিবারের সন্তান। কথাটা শোনার পর আমি চমকে উঠলাম। তিনি আমাকে চিনেন কীভাবে? আমি তখন তাকে বললাম, আন্টি, আপনি আমাকে চিনেন কীভাবে? তোমাকে চিনব না কেন বাবা? তুমি বর্তমানে অনেক জনপ্রিয় একজন নেতা, সবাই তোমাকে চেনে। আমি কেন চিনব না? তুমি কেমন আছো? আর তুমি কি জানো না এই বাসার সবাই তোমার বাবার শত্রু? তুমি কেন এই বাসায় আসলে? আমি তখন তার দিকে এগিয়ে গেলাম। নীলা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি তখন তাকে বললাম, আসলে আন্টি, আমি নীলাকে ভালোবাসি এবং সেও আমাকে অনেক বেশি ভালোবাসে। সেই জন্য আঙ্কেল আমাকে ডেকেছিলেন তাদের সাথে দেখা করার জন্য। আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি। যদি আপনি মানেন তো আমি নীলাকে বিয়ে করতে চাই। এই কথা শোনার পর তিনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আমি তার এরকম ব্যবহারে অনেক বেশি ভয় পেয়ে গেলাম। তিনি ভয়ঙ্কর রাগী গলায় আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি অনেক বড় একটা ঝামেলায় ফেসে গেছো। তুমি জানো না তুমি কত বড় ভুল করতে শুরু করেছো। তুমি এই কাজ কোনো দিন করবে না। আমি আমার মেয়েকে তোমার হাতে কোনো দিন তুলে দেব না, কারণ আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। সে কতটা খারাপ সেটা আমি খুব ভালো করেই জানি। এরা কেউ তোমার মতো নয়। তুমি ছাড়াও ওর অনেক ছেলের সাথে তার সম্পর্ক ছিল। আমি মা হিসেবে বলছি, তুমি তার কাছ থেকে দূরে সরে যাও, কারণ তুমি তাকে বিয়ে করে কোনো দিন সুখে হতে পারবে না। সে তোমার সাথে বেইমানি করবে।
এই কথা শোনার পর আমি তার দিকে তাকালাম। কোনো মা তার মেয়ের ব্যাপারে এরকম কথা বলতে পারে? আমি তখন দরজার কাছে দেখতে পেলাম মন্ত্রী সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি তখন আমার কাছে আসলেন। এরপর আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তোমাকে বলেছিলাম না বাবা, তোমার আন্টির মাথায় একটু সমস্যা আছে, ভুলভাল কথা বলেন। এই দেখো কি কথা বলতেছে নিজের মেয়ের ব্যাপারে। কোনো মা এরকম বাজে কথা কোনোদিনও বলতে পারে? কিন্তু সে নিজেও জানে না কি কথা বলতেছে। একটু পর যখন মাথা ঠিক হবে তখন এই কথার জন্য আফসোস করবে তোমাকে কেন এই কথা বলল। কিন্তু এখন সে কোনো কিছু বুঝতে পারবে না, ভয়ঙ্কর হয়ে উঠবে। আমি তখন আঙ্কেলকে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনার কোথায় কোনো কিছু মনে করিনি। তখন নীলার মা আমার দিকে তাকালেন, এরপর চিৎকার করতে শুরু করলেন। আমি তার দিকে তাকালাম। তিনি আমাকে চিৎকার করে বললেন, বাবা তুমি এই ভুল কোনো দিন করো না, তোমাকে আমি সতর্ক করতেছি। তুমি একদিন আমার কথা বুঝতে পারবে, কিন্তু এখন বুঝতে পারছো না। তুমি যেটা করতেছো সেটা ভুল করতেছো। এরা তোমাকে ফাঁসাতে চাইছে, এদেরকে তুমি চেনো না। এরা অনেক ভয়ঙ্কর। তারা নিজেদের পরিবারের মানুষদেরকে ছাড়েনি, সেখানে তোমাকে কিভাবে ছাড়বে? তোমাকে এখানে এনেছে তাদের কোনো প্ল্যান সাকসেসফুল করার জন্য। তাই তুমি ভুলেও এদের কথা শুনবে না। আমি কোনো কথা বলছি না। তখন নীলা তার মায়ের কাছে আসলো, এরপর তার মাকে জড়িয়ে ধরল। আমি তখন মা মেয়ের এরকম দৃশ্য দেখে তাদের দিকে তাকিয়ে আছি। নীলা তখন তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু তুমি কোনো কথা চিন্তা করো না, আমি তোমাকে এই দেশের সবচেয়ে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। যদি এই দেশে না হয় তাহলে বিদেশে নিয়ে যাব। এরপরেও তোমার চিকিৎসা করাবো, তুমি ভালো হয়ে যাবে মা। তোমাকে কোনো চিন্তা করতে হবে না, একটু সময় দাও আমাকে, আমি পরীক্ষাটা দিয়ে নিই। এরপর আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আমি তোমার পাশে থাকবো সব সময়। তুমি আগের মতো ঠিক হয়ে যাবে। তোরা কি ভেবেছিস তোদের বাবা মেয়ের নাটক আমি বুঝতে পারবো না? তোরা যে অভিনয় চালিয়ে যাচ্ছিস ওই নিষ্পাপ ছেলেটাকে নিয়ে, এটা বন্ধ কর। তোদেরকে এই জন্য ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। আমি সুস্থ মানুষকে অসুস্থ করে বসে রেখেছিস যাতে আমি কোনো কিছু করতে না পারি। এই বিশাল সম্পত্তি সব কিছু আমার বাবার। তোরা আমার বাবাকে মেরেছিস, এরপর নিজেদের পরিবার সদস্যকে হত্যা করেছিস। আর কি করবি তোরা? কেন এরকম কথা বলছো আম্মু? তুমি কেন এরকম হয়ে গেলে? তুমি তো আগের মতো হতে পারতে। তুমি কি ভুলে গেছো সেই ছোটবেলার কথা, যখন তুমি আমাকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে? ওটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তোর মতো মেয়েকে জন্ম দেওয়াটাই আমার কাছে সবচেয়ে বড় অপরাধ। আমি এই পৃথিবীর কাছে অপরাধী হয়েছি তোকে জন্ম দিয়ে। তোর মতো মেয়েকে আমার উচিত ছিল জন্মের সময় মেরে ফেলা। তুই আমার গর্ভে জন্ম নিয়ে এত জঘন্য কিভাবে হয়েছিস সেটা আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না। আমি কোনো কথা বলছিলাম না, শুধু তাদের দিকে তাকিয়েছিলাম। তারা কি বলতে চাইছে কিছু বুঝতে পারছিলাম না। আমি বুঝতে পারছি তার মায়ের অবস্থা খুবই খারাপ, মানসিকভাবে প্রচণ্ড দুর্বল। তিনি কি বলতে চাইছেন তিনি নিজেও বুঝতে পারতেছেন না। তখন নীলা আমাকে নিয়ে বাইরে চলে আসলো। আঙ্কেলকে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না, আন্টি সুস্থ হয়ে যাবে। দোয়া করো বাবা যাতে তোমার আন্টি ঠিক হয়ে যায়। তোমার আন্টির জন্য আমার অনেক চিন্তা হয়। মানুষটাকে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি, সেই জন্য কোনো কিছু বলতে পারি না। তার এই রকম ব্যবহারের পরেও আমার মনে হয় সে আমার সবচেয়ে আপনজন। আমি জানি আঙ্কেল, আপনি আমার গুরুজন, কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষকে একদম পাগল করে দেয়। মানুষ ভালোবাসার কারণে কত কিছু করতে পারে, সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। হ্যাঁ বাবা, এটা তুমি একদম ঠিক কথা বলেছ। ভালোবাসার জন্য মানুষ যে কোনো কিছু করতে পারে, সেটা আর কেউ বুঝুক আর না বুঝুক আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। না হলে কি তুমি আমার মতো মানুষের সাথে দেখা করতে আসতে যেখানে আমি তোমার বাবার শত্রু? আমি তখন আরও কিছুক্ষণ তার সাথে কথা বলে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। যখন বাসায় আসলাম তখন হঠাৎ করে কে একজন লুকিয়ে আমার ভিডিও করে এবং সেটা ভাইরাল করে দেয়। কারণ এক মন্ত্রী সাহেবের বাসায় চলে গেছে এমপি নির্বাচন করতে দাঁড়ানো আরেকজন রাজনীতিবিদের ছেলে। এটা খুবই সন্দেহজনক। আমি নিজেও জানতে পারিনি এরকম কিছু হতে পারে। যখন এটা মিডিয়ায় চলে আসলো আমি বাসায় ফিরে আসলাম। আমি বাসায় আসতে আসতে এটা মানুষের কাছে পৌঁছে গেছে।
বাসায় প্রবেশ করতেই তো আমি থমথমে পরিবেশ দেখলাম, চারিদিকে নীরবতা। এরকম কেন হচ্ছে? আমাদের বাসায় তো খুব বড় সমস্যা না হলে এরকম হয় না। ভেতরে প্রবেশ করতেই ছোট আব্বু আমার দিকে এগিয়ে আসলো, এরপর বলল, এটা কি করলে মিন্টু? তুমি কি ভুলে গেছো আকরাম খান আমাদের শত্রু? তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? তুমি আমাদের বাড়ির সন্তান হয়ে তার বাসায় কিভাবে গেলে, তাও আবার লুকিয়ে? আমি তখন ছোট আব্বুর দিকে শুধু তাকিয়ে আছি। এই খবর কীভাবে ছোট আব্বু জানলো? তার তো জানার কথা নয়। তখন ছোট আব্বু আমাকে একটা ভিডিও দেখালো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন এটা দেখার পর বুঝতে পারলাম কে একজন লুকিয়ে কাজটা করে ফেলেছে। আমি তখন তাদের দিকে তাকিয়ে বললাম, আসলে আমি ইচ্ছে করে যেতে চাইনি। উনি আমাকে ডেকেছিলেন, তাও বাবার কোনো ব্যাপারে নয়, অন্য একটা ব্যাপারে, আমার ব্যক্তিগত ব্যাপারে উনি আমাকে ডেকেছিলেন। শোনো মিন্টু, তুমি আমার ছেলে, তাই তোমাকে আজ কিছু বললাম না। তুমি কি করেছো সেটা তুমি নিজেও জানো না। এই রকম কাজ আর কোনোদিনও করবে না। তুমি এখন রাজনীতিতে আছো, তুমি জানো মানুষ ভোটে জেতার জন্য যে কোনো কিছু করতে পারে, আর সেখানে তোমাকে নিয়ে বুঝিয়ে দিচ্ছে তারা। এই কাজ দেখার পর অনেকেই আমাকে সন্দেহ করবে। আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না। বাবা, তুমি ভুল বুঝতেছো। আমি এসব কোনো কারণে ওনার সাথে দেখা করতে যাইনি। আমি অন্য একটা ব্যাপারে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু কেউ একজন এটাকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে সবার সামনে। আমি ভুল সত্য কোনো কিছু জানতে চাই না। আমি যেটা বললাম সেটা খুব ভালো করে মনে রাখবি। আর কোনোদিন যেন তার বাসায় তোমাকে যেতে না দেখি, তার সাথে যাতে কথা বলতে না দেখি। যদি দেখি তাহলে খুব খারাপ হয়ে যাবে। তুমি আমার সন্তান, তাই তোমাকে কিছু বললাম না। আর আজকে বিকালের মিটিংয়ের কথা তো মনে আছেই, তোমাকে যেন সময় মতো আমি পাই। বলেই বাবা আমার সামনে থেকে চলে গেলেন। আমিও নিজের রুমে চলে আসলাম। আমি খুব ভালো করে বুঝতে পারছি বাবা অনেক বেশি রেগে গেছে, কিন্তু আমাকে তেমন কিছু বলেননি। আমি তখন রুমের ভিতরে বসে আছি। একটু পর আপু আমার কাছে আসলো, এরপর আমাকে বলল, ভাই, তুই এটা কি করলি? তুই আমার সাথে মিথ্যে কথা বললি। তুই আমার কাছে কোনোদিন মিথ্যে কথা বলিস না, কিন্তু আজকে হঠাৎ করে কেন মিথ্যে কথা বললি? তুই আমাকে বলেছিস তোর বন্ধুর বিদেশে যাওয়ার কথা, সেখানে তুই যাচ্ছিস, কিন্তু তুই এত বড় মিথ্যে আমার সাথে কেন বললি? আমি কি করেছি বল? আমি তখন আমার বোনের কাছে গেলাম। আমি জানি আমার বোন অনেক বেশি কষ্ট পেয়েছে। আমি তার কাছে কোনোদিন মিথ্যা কথা বলিনি, কিন্তু আজকে মিথ্যা কথা বললাম। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, আসলে আপু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার সবাইকে বলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি বলিনি। আমি ভেবেছিলাম এই ব্যাপারটা কেউ জানতে পারবে না। আমি ওখানে গিয়েছিলাম এমনি তার সাথে দেখা করতে। তিনি আমাকে ইনভাইট করেছিলেন, এর বাইরে আর কিছু না। আর ওনার স্ত্রী অনেক বেশি অসুস্থ। দেখ ভাই, আমি আগেও বলেছি এরকম রাজনীতির ঝামেলায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। যখন জড়িয়ে পড়েছিস তখন সাবধানে থাকবি। এরকম মানুষকে তুই এখনো ভালো করে চিনতে পারিসনি। তারা ভোটে জেতার জন্য যে কোনো কিছু করতে পারে। হয়তো এটা কোনো প্ল্যান, তোকে আস্তে আস্তে তাদের কাছে নিয়ে যাচ্ছে। এরপর তোকে ব্যবহার করে বাবাকে হারানোর প্ল্যান করবে। আপু, তুই এমনি এমনি বেশি চিন্তা করতেছিস। এসব কোনো কিছু না। আমি এমনি ওনার সাথে দেখা করেছি, তেমন কোনো কিছু না। তুই এসব ব্যাপার আর কোনো চিন্তা করবি না। আর আমি তোকে মিথ্যা কথা বলেছি, এই জন্য সরি। আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। এরপর আপু চলে গেল। আমি তখন চিন্তা করতে শুরু করলাম, আমি কি ভুল করছি নাকি ঠিক করছি। আমি আমার বাবা মার সাথে মিথ্যা কথা বলেছি। আমি চিন্তা করতে পারিনি কোনোদিন এভাবে তাদের কাছে মিথ্যা কথা বলতে হবে। তারা কি সত্যিই আমাকে ব্যবহার করার চিন্তা করছে? কিন্তু তাদের ব্যবহারতে এরকম কিছু মনে হয়নি। মনে হচ্ছে তারা আমার খুব আপনজন। তারা আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। আমি এসব আর চিন্তা করতে পারতেছি না। সেই জন্য শুয়ে পড়লাম, কারণ বিকালে যেতে হবে বাবার সাথে মিটিংয়ে। না গেলে বাবা রেগে যাবে। এদিকে আমি আর বাবা বসে বসে হাসতেছি। আমাদের খুব আনন্দ হচ্ছে। আমরা যেটা চিন্তা করেছিলাম ঠিক সেটাই হচ্ছে। মিন্টু আমাদের ফাঁদে পা দিয়েছে। আর যে লোকটা এই ভিডিওটা ভাইরাল করেছিল সেই লোকটা আমাদের বাসায় কাজ করে। আমি তখন বাবার কাছে এগিয়ে গেলাম। এরপর বাবাকে বললাম,
বাবা দেখেছো, আমি বলেছিলাম সবকিছু আমাদের হাতে নিয়ে আসবো। তুমি কোনো চিন্তা করো না, কিছুদিন পর দেখবে ও একদম আমাদের কন্ট্রোলে চলে এসেছে। আমাদের কথায় উঠবে আর আমাদের কথায় বসবে। হ্যাঁ মা, তুই অনেক ভালো একটা কাজ করেছিস, তবে তোর মাকে একটা শিক্ষা দিতেই হবে। এই মহিলার কারণে হয়তো আমাদের সবকিছু হাতের বাইরে চলে যাবে। এটা তুমি একদম ঠিক বলেছো। ওই মহিলাটাকে মেরে ফেললেই ভালো হতো। তুমি এমন ভাবে রেখেছো প্রতিদিন ওষুধ খাওয়ানোর পরেও মরতেছে না। এটা আবার বলতে হয় নাকি? কোনো দিনই ওই ঝামেলাটাকে আমি সরিয়ে দিতাম, কিন্তু সরাতে পারতেছি না, কারণ এখনো কিছু কাগজপত্র বাকি আছে। তোর নানার সম্পত্তি এখনো তার নামে সবকিছু আছে, সেই জন্য সবকিছু আস্তে আস্তে আমার কাছে নিয়ে আসতে হবে। এরপর ওকে শেষ করে দিব। ওর মতো ঝামেলা রেখে কোনো লাভ নেই। আচ্ছা বাবা, আমাকে এখন পার্টিতে যেতে হবে। আমি এভাবে বসে থাকতে পারতেছি না বাসায়। আমি তোমার কাজ করে দিচ্ছি, তুমি কিন্তু এখন আমাকে টাকা বেশি করে দিতে হবে, কারণ আমাকে এখন পার্টিতে যেতে হবে। তাড়াতাড়ি টাকা দাও। বাবা তখন আমাকে অনেক টাকা দিলেন এবং বাবার কাজটা নিয়ে আমি চলে আসলাম। আজকে অনেক জমিয়ে পার্টি করা হবে, কারণ অনেক ভালো একটা কাজ করেছি। বাবা এতে অনেক বেশি খুশি হয়েছেন। আমি তখন এসে পার্টি করতে শুরু করলাম। ওদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইমরান মির্জা অনেক বেশি আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ আজকে তার একমাত্র মেয়ে লন্ডন থেকে ফিরছে। তার মেয়ে সেখানেই পড়াশোনা করেছে, এখন দেশে ফিরেছে। উনি তার মেয়ের জন্য অপেক্ষা করছেন। একটু পর অঙ্কিতা গাড়িতে করে আসলো, তাকে অনেক সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে আসতেছে। যখন সে নামলো তখন তার বাবা তার দিকে এগিয়ে গেল। সে তার বাবাকে দেখে জড়িয়ে ধরলো, এরপর কান্না করে দিল। কান্না করে বলল, আব্বু, আমি কত অপেক্ষা করেছি। ভাবছিলাম কোন দিন পড়াশোনা শেষ করব আর তোমার সাথে দেখা করব। তোমার সাথে দেখা করার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। এই তো মা, তোকে আর চিন্তা করতে হবে না, এখন থেকে এখানেই থাকবি। আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি, এখানেই আমার সাথে থাকবি। আমি অনেক কষ্টে ছিলাম, তোর মা মারা যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে পড়েছিলাম। তুই তো আমার হারক মা। হ্যাঁ আব্বু, তুমি কোনো চিন্তা করো না, আমি এখন থেকে এখানেই থাকবো। কিন্তু এই যে তুমি একটা ঝামেলা করলে, এত লোক পাঠানোর কি দরকার ছিল? এইসব আমার একদম ভালো লাগে না, সেটা কি তুমি জানো না? তুই এখনো বুঝতে পারিসনি, তুই একজন প্রধানমন্ত্রীর মেয়ে। যদি তোর কিছু হয়ে যায় আমি বাঁচবো কি করে? এদেরকে পাঠানোটা প্রয়োজন ছিল, কারণ আমার চারিদিকে শত্রুরা ছড়িয়ে আছে। বিরোধী দলের লোকজন তোকে শেষ করে দিতে পারে। সেই জন্যই বাবা, আমি চাচ্ছিলাম তুমি আমার পরিচয়টা গোপন রাখো। যদি আমার পরিচয় সবার সামনে প্রকাশ করো তাহলে আমার শত্রু বাঁধতে শুরু করবে, আর আমি কোথাও বাইরে যেতে পারবো না। আমি এত লোকজন নিয়ে চলাফেরা করতে একদম পছন্দ করি না। আমি আমার মতো চলাফেরা করতে চাই। তাই তুমি আমার পরিচয়টা গোপন রাখো, যাতে কেউ আমার পরিচয় জানতে না পারে। কি বলতেছিস মা? তুই আমার মেয়ে, তোর পরিচয় গোপন রাখবো? এটা কি করে হয়? বাবা, তুমি আমার এই কথাটা রাখো। আমি তো তোমার সব কথা শুনি। তুমি আমার এই কথাটা রাখো। তুমি আমার পরিচয় কারোর সামনে প্রকাশ করবে না। তোমার মেয়ে আছে এটা অনেকেই জানে, কিন্তু আমাকে কেউ চেনে না। তাই আমি চাচ্ছিলাম আমার পরিচয়টা গোপন রাখতে। আমি আমার মতো চলাফেরা করতে চাই। আমার এসব একদম ভালো লাগে না, সেটা তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা, তোর যেটা ইচ্ছা সেটাই হবে। আমি কখনো তোর কোনো কাজে বাধা দিইনি। খুব সাবধানে চলাফেরা করবি, কারণ কেউ যদি জানতে পারে তাহলে তোকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। আমি তখন বাবার জন্য রান্না করতে চলে গেলাম। বাবা অনেক বারণ করছিল, কিন্তু মায়ের মৃত্যুর পর বাবা একা সব কিছু করতেছে। রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত, কিন্তু আমি আমার বাবার কষ্টটা জানি। মা আমাকে ছোট্ট রেখে মারা গিয়েছেন, তবে সেটা একটা অ্যাক্সিডেন্টে। আমার মায়ের সাথে আমার বড় ভাইটাও মারা গেছে। আর এখন আমি আর বাবা একা। আমি জানি বাবা এইসব কাজের লোকদের রান্না এখন পছন্দ করেন না, কিন্তু বাধ্য হয়ে সেই খাবার খায়। রান্না করে বাবার জন্য টেবিলে রাখলাম, তারপর একসাথে খাবার খেতে বসলাম। বাবা তখন খাবার মুখে দিয়ে আমার দিকে তাকিয়ে কান্না করে দিল। আমি তখন বাবার কাছে গেলাম, গিয়ে জড়িয়ে ধরলাম। বাবা তখন আমাকে বলল, তোর মায়ের হাতের রান্নার মতো তুই পেয়েছিস।
একদম তোর মায়ের হাতের রান্না মতো স্বাদ হয়েছে। কতদিন হলো ঠিকমতো খাবার খাই না, শুধুমাত্র রান্না ভালো হয় না বলে। আজকে যে আমার মনে কি শান্তি কাজ করতেছে সেটা তোকে বোঝাতে পারবো না মা। আর কোনো চিন্তা করতে হবে না, এখন থেকে আমি এসে গেছি। এখন থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ওদিকে আমি বিকেলবেলা চলে গেলাম বাবার সাথে মিটিংয়ে। সেখান থেকে ভালো মতো সব কিছু সমাধান করে ফিরে আসলাম। নির্বাচনের আর মাত্র 6 মাস বাকি আছে। এই 6 মাসের ভিতরে সব কিছু ঠিক করতে হবে। যখন ফিরে আসলাম তখন আমি আর ছোটো আব্বু একটা গাড়িতে বসেছিলাম। তখন ছোটো আব্বু আমার দিকে তাকিয়ে একটু রহস্যজনক হাসি দিয়ে বললেন, তা মিস্টার, আজকে তো অনেক বড় একটা মিথ্যে কথা বললে, অভিনয় করলে আমাদের সবার সামনে। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যতই অভিনয় করো না কেন সেটা আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তা কেন গিয়েছিল আকরাম খানের বাড়িতে? আরে ছোটো আব্বু কী বলতেছ? আমি কেন ওনার বাড়িতে যাব? আমি তো ওনার স্ত্রীকে দেখতে গিয়েছিলাম। ওনার স্ত্রী অসুস্থ। এখনো মিথ্যে কথা বলে যাচ্ছ? তুমি একটা কথা খুব ভালো করে মনে রাখবে, তুমি ছোটবেলা থেকে আমার কাছেই মানুষ হয়েছ। তোমার বাবা সবসময় ব্যস্ত থাকতেন কাজে, আমি তোমাকে এত বড় করেছি, তাই তোমার মিথ্যে কথাটা আমি খুব ভালো করে ধরতে পারি। তাই সত্য কথা বলে দাও, আমি কাউকে বলবো না। আমি তখন ছোটো আব্বুর হাত জড়িয়ে ধরলাম। এরপর বললাম, ছোটো আব্বু এই কথা আর কাউকে বলবে না। আকরাম খানের মেয়ে নীলাকে আমি অনেক দিন থেকে ভালোবাসি, সে 4 বছর ধরে। কিন্তু আমি জানতাম না সে আকরাম খানের মেয়ে। বাবা নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করলো তখন জানলাম সে আকরাম খানের মেয়ে। আমরা দুজনকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু হঠাৎ করে এই শত্রুতা শুরু হলো বাবা এবং আকরাম খানের মধ্যে। আমি কালকে নীলার ইনভাইটে গিয়েছিলাম তার বাসায়। কথাটা শুনে ছোটো আব্বু আমার দিকে এক দৃষ্টিতে কিছু সময় তাকালো, যেটা দেখার পর আমি ভয় পেয়ে গেলাম। কি হবে আমার জীবনের? তখন তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। এরপর আমার মাথায় হাত দিয়ে বুলিয়ে দিয়ে বললেন, তুমি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলছ। এই কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আমি জানি ভালোবাসাটা ভুলে থাকা কষ্টকর, কিন্তু আমিও তো ভুলে থাকতে পারতেছি। সে আমার থেকে দূরে গেছে, কিন্তু এই কাজটা আর কোনোদিনও করার চিন্তা করবে না। তুমি কি বলতেছো তুমি নিজেও বুঝতে পারতেছো না। তোমার বাবা যদি এটা শুনতে পারে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু ছোটো আব্বু এটা কেন হবে? আমি তোকে ভালোবাসি। আমি তো জানতাম না যে বাবা নির্বাচন করবে। এখন আমি আমার ভালোবাসাটাকে বিসর্জন দেব? এই নির্বাচনের কারণে আমি তাকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। আকরাম খানের এতে কোনো আপত্তি নেই। পাগলামি করো না মিন্টু, আকরাম খান কোনোদিনও এটা মেনে নেবে না, সেটা আমি খুব ভালো করেই জানি। হয়তো এই ভোটের কারণে তোমাকে তার হাতে রাখতে চাইতেছে, তাই এরকম করতেছে। তুমি আকরাম খানকে চেনো না, সে মুহূর্তের মধ্যেই সব কিছু পাল্টে দিবে। ছোটো আব্বু তোমরা অতিরিক্ত চিন্তা করো না মানুষটাকে নিয়ে। মানুষটা তোমরা যেরকম চিন্তা করতেছো অতটাও খারাপ নয়। কার মুখে আমি কি কথা শুনতেছি? তুমি এতদিন বলতে যে আকরাম খানের মতো জঘন্য মানুষ এই পৃথিবীতে হতেই পারে না, যে দেশের মানুষের টাকা নিয়ে ব্যবসা করে, দেশের মানুষের টাকা মেরে দিচ্ছে। আজ তুমি বলতেছো সেই মানুষটা ভালো। সত্যি তোমার মুখে এই কথাটা শোনার পর আমার নিজেকে কেমন জানি মনে হচ্ছে। আমি মনে হয় পৃথিবীর সব থেকে বোকা মানুষ। আকরাম খানকে তুমি চেনো না, সেই দেশের মানুষের টাকা মেরে নিয়ে বিদেশে ঘর বাড়ি বানাচ্ছে। এটা দেখার পর কিভাবে তুমি বলতেছো সেই মানুষটা ভালো? ছোটো আব্বু আমরা এতদিন যে ধারণাটা পোষণ করতাম সেটা ভুল। আজকে আমি সেটা বুঝতে পেরেছি। আমি তার বাসায় গিয়েছি, এরপর সব কিছু চেক করেছি। তার বাবা আগে ব্রিটিশদের সাথে ব্যবসা করতেন, সেখান থেকে তিনি অনেক সম্পত্তি জমা করেছেন। আর ওখানে যে ঘর বাড়ি সব ওনার বাবার কিনা। নির্বাচন করার আগেই উনি অনেক ধনী লোক ছিলেন। ছোটো আব্বু এবার হুহা করে হাসতে শুরু করলেন। তার হাসিটা দেখে আমার মাথাটা খারাপ হয়ে গেল। এরপর আমি চুপ করে বসে থাকলাম। এরপর ছোটো আব্বু আমার দিকে তাকালেন, তারপর বললেন, আচ্ছা ওয়েট, একটু হেসে নেই। প্রেম মানুষকে পাগল করে দেয় শুনেছি, কিন্তু এতটা বোকা করে দেয় সেটা আমি তোমাকে জানতাম না। তুমি কি ভাবছো আকরাম খান তোমাকে যা বলেছে তা সত্য? আকরাম খানের বাবা ছিলেন একজন কৃষক। তুমি আসল সত্যটা জানো না। আকরাম খানের বাসা ছিল চট্টগ্রামে। সেখান থেকে তার বাবা ব্রিটিশদের সাথে ব্যবসা করতেন না, বরং ব্রিটিশ সরকার যখন এই দেশের চাষিদের উপর নির্মম অত্যাচার করছিল
তখন তিনি ব্রিটিশদের সহযোগিতা করেছিলেন নিজের জীবন বাঁচানোর জন্য। এই জন্য তাকে অনেকে ব্রিটিশদের দালাল মনে করে, কিন্তু পরবর্তী সময়ে তিনি তার ভুল বুঝতে পারেন এবং ভালো পথে ফিরে আসেন। তুমি এসব কিভাবে জানবে? আমি তো ঠিক মতোই জানি না। আমি শুনেছি আমার বাবার কাছ থেকে। তোমার এখনো বয়স কম। ওইটা 1-2 বছর আগের ঘটনা নয়, 1937 সালের ঘটনা। সেটা তুমি কিভাবে জানবে? তোমাকে যেটা বোঝানো হয়েছে তুমি সেটাই বুঝে ফেলেছ, তাই এইসব প্ল্যানে তুমি ঢুকবে না। তোমাকে তারা শেষ করে দেওয়ার প্ল্যান করতেছে, তাই এইসব বাদ দাও। এটা সম্ভব না ছোট আব্বু। আমি সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি নীলাকে ভালোবাসি। তাকে কোনোদিন ছেড়ে দিতে পারবো না। আমি তাকে কথা দিয়েছি সব সময় তার পাশে থাকবো। আর আমি তাকে আকরাম খানের মেয়ের জন্য ভালোবাসিনি, বরং তাকে আমি আরও আগে থেকেই ভালোবাসি। আমি জানতাম না সে আকরাম খানের মেয়ে। কাকতলীয়ভাবে সেটা মিলে গেছে। এখন তো আমার কিছু করার নেই। দেখো মিন্টু, সব কিছুই আমাদের ইচ্ছা মতোই হয় না। কিছু জিনিস আমাদের অনিচ্ছাকৃতভাবে মিলে যায়, কিন্তু সেটা তো এখন আর বাস্তব হওয়া সম্ভব না। তাই এইসব ভুলে গিয়ে তুমি তোমার মতো চলো, নিজের মতো কাজ করো। তোমার বাবা যেরকম করতেছে ঠিক সেরকম করো। নীলাকে ভুলে যাও। নীলার থেকে ভালো মেয়ে তোমার জীবনে আসবে। এটা কোনোদিন সম্ভব নয়। আমি নীলাকে ভালোবাসি এবং নীলাকে ছাড়া আমি কাউকে কোনোদিন নিজের জীবনে মেনে নিতে পারবো না। তাই তুমি বাবাকে বোঝাবে। আমি আপাতত নির্বাচনের সময় পর্যন্ত চুপ করে থাকতে চাই। এরপর যা হবার দেখা যাবে নির্বাচনের পরে। কিন্তু আমি নীলাকে বিয়ে করব। এতে আমাকে যেই বাধা দিবে সেই আমার শত্রুতে পরিণত হবে। বাসায় চলে আসলাম, সেই জন্য আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। ছোট আব্বু আমাকে ডাকলেন, কিন্তু আমি তার কোনো কথা না শুনে নিজের রুমের মধ্যে চলে গেলাম। তিনি তখন সেখানে দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করলেন। আমি রুমে এসে বসে রইলাম। আমি কি করতেছি সেটা আমি নিজে খুব ভালো করে বুঝতে পারছি। আমাকে হয়তো আমার বাবার বিরুদ্ধে যেতে হবে, কিন্তু আমি নীলাকে চাই। ওকে আমি ভালোবাসি। কোনোভাবেই ওকে আমি ছাড়তে পারবো না। নীলা তখন আমার কাছে কল করলো। রাত তখন 9টা বেজে গেছে। আমি তখন তার ফোন ধরলাম। এরপর তাকে বললাম, কী ব্যাপার নীলা, কেমন আছো? খুব ভালো আছি বাবু। আসলে আম্মু খাবার খাইতে চাইছিল না, সেজন্য অনেক কষ্ট করে আম্মুকে নিজের হাতে খাইয়ে নিজের রুমে আসলাম। তুমি কি করছো? আমি একটা মিটিংয়ে ছিলাম, সেখান থেকে আসলাম। আসার পর রুমে বসে আছি। একটু পর ডিনার করব, এরপর শুয়ে পড়ব। ঠিক আছে, কালকে তো ভার্সিটিতে আসবে, কালকে দেখা হবে। এরপর আমি ফোন রেখে দিলাম। কিছুক্ষণ পর আম্মু খাবার খেতে ডাকলো। আমি খাবার খেতে চলে গেলাম। খাবার খেয়ে এসে দেখলাম আমার বন্ধুরা গ্রুপ কল করছে, কিন্তু আমি আর জয়েন হলাম না। শুয়ে পড়লাম। কোনো কিছু ভালো লাগছে না। পরের দিন সকালে উঠে যখন ভার্সিটিতে গেলাম, তখন আমার বন্ধুরা দৌড়ে আমার কাছে আসলো। তাদের এরকম আসতে দেখে আমি অবাক হয়ে গেলাম। তখন তারা আমার দিকে এগিয়ে এসে আমাকে রনি বলল, বেটা, গার্লফ্রেন্ডকে পেয়ে আমাদেরকে ভুলে গেছিস তাই না? আমরা যে তোকে একটা ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য কালকে কল করেছিলাম, সেটা ইগনোর করলি। তুই কি জানিস আজকে আমাদের ভার্সিটির নতুন একজন ম্যাম আসবে? শুনেছি অনেক সুন্দর। এসব আমার জেনে লাভ কি? আমি তো অন্য একজনকে ভালোবাসি। আর তোদের ইচ্ছা হলে তোরা ম্যামের পেছনে লাগ গিয়ে। তিনি আমাদের শিক্ষক হিসাবে আমাদের উচিত তাদেরকে সম্মান করা। শিক্ষক সম্মানের জিনিস, তাদেরকে নিয়ে মজা করার জিনিস নয়। ওরে বাবারে, জ্ঞানের সাগর চলে এসেছে। এতদিন তো নীলার পেছনে খুব লেগেছিলি, এখন নীলাকে পেয়ে গেছিস, সেই জন্য এরকম পণ্ডিতের মতো কথা বলতেছিস তাই না? দোস্ত, আমি নীলাকে ভালোবাসি, আর নীলার সাথে বেইমানি করতে পারবো না। ও আমাকে অনেক বেশি ভালোবাসে। কালকে ওর বাসায় গিয়েছিলাম, ওর বাবা মার সাথে দেখা করলাম। তারা খুবই ভালো মানুষ, আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। কাম সারছে, আমাদের বন্ধু পাগল হয়ে গেছে। সে তার বাবার শত্রুর সাথে দেখা করতে গিয়েছিল। তোর বাবা এটা জানতে পারেনি? জানলে তো তোকে একদম শেষ করে দিবে। এসব ছেড়ে দে বন্ধু। তোরা কি বলছিস? এতদিন আমার সাথে ছিলি, আর বাবার কারণে তোরা আমার থেকে দূরে চলে যাওয়ার চিন্তা করছিস? আমি কোনোদিন নীলাকে ছাড়াতে পারবো না, এটা তোরা খুব ভালো করে জানিস। আমি তাদের কোনো কথা শুনলাম না, সেখান থেকে চলে আসলাম। এভাবে দিন কাটতে শুরু করলো। দেখতে দেখতে প্রায় 3টা মাস কেটে গেল। এখন নির্বাচন মানুষের মুখে ছড়িয়ে পড়েছে, জাতীয় নির্বাচন, তাই এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে নতুন ম্যাডাম আসার কথা ছিল,
তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ অনেক সুন্দরী ছিলেন। কিন্তু আমি তো নীলাকে ভালোবাসতাম, কিন্তু তিনি বারবার আমাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করতেন, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতাম। কিন্তু আমি এসবে কান দিতাম না। আমি নীলাকে নিয়ে পাগল হয়ে পড়েছিলাম। বাবার এসব এখন আর ভালো লাগে না। ছোট আব্বু আমাকে অনেক বুঝিয়েছেন, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছিল না। আমার কাছে মনে হতো নীলা যেটা বলে সেটাই সত্যি, বাকিরা সবাই মিথ্যা। সেই জন্য আমি তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। একদিন সকালে নীলা আমাকে কল করে বলল, বাবু চলো না, আজকে আমরা একটু ঘুরতে বের হই। আমার অনেক দিন থেকে ইচ্ছে তোমাকে নিয়ে সারা দিন ঘুরবো, কিন্তু এখন তো তুমি তোমার বাবার কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছো, আমাকে সময়ই দাও না। কিন্তু কি করবো বলো, আমি তো আজকে ঘুরতে যেতে পারবো না। আজকে তো বাবার অনেক বড় একটা সমাবেশ আছে কক্সবাজারে, সেখানে বাবা চলে যাবে। আমাকে সেখানে যেতে হবে বাবার সাথে। কেন সেখানে যেতে হবে কেন? তোমার বাবা তো ঢাকায় নির্বাচন করছে, তাহলে কক্সবাজার গিয়ে সমাবেশ করার মানে কি? আসলে বাবা এই সমাবেশ নির্বাচনের জন্য করবে না, তিনি মানুষের কাছে পৌঁছাতে চান। পুরো দেশের মানুষ তাকে চিনবে, এই কারণে তিনি নির্বাচনের আগে এই সমাবেশটা করতে চান। একটা দলের হয়ে সমাবেশ, এটা তার ব্যক্তিগত কোনো সমাবেশ নয়। তাহলে এটাকে এত গুরুত্ব প্রদান করা কি বেশি দরকার আছে? আমার থেকেও কি সেটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ? আমি এতদিন থেকে তোমাকে বলছি চলো আমরা ঘুরতে যাই, কিন্তু তুমি তোমার বাবাকে এত বেশি টাইম দাও যে এখন আমাকে টাইম দিতেই পারো না। আমার সাথে রিলেশনশিপ করলে কেন? আসলে এই সমাবেশটা অনেক বড় একটা সমাবেশ, পুরো চট্টগ্রাম বিভাগের মানুষজন সেখানে আসবে, সেই জন্য আমাকে সেখানে উপস্থিত থাকতেই হবে। ওখানে প্রধানমন্ত্রী যাবেন, সাথে অনেক নেতাকর্মীরা যাবেন। ওখানে এত বড় সমাবেশে আমি না থাকলে বাবা অনেক বেশি রাগ করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সমাবেশে যাও। আমার কথা তো তোমার একটা বারও চিন্তা হয় না। আমার সুখের কথা, আমার আনন্দের কথা তোমার চিন্তা করতে হয় না। আমি তোমাকে এতটা কেয়ার করি, আর তুমি আমার থেকে তোমার সমাবেশকে বেশি গুরুত্ব প্রদান করলে। যাও, আমার সাথে থাকতে হবে না। আরে তুমি রাগ করছো কেন? আমি যাব তোমার সাথে, দরকার নেই ওই সমাবেশে যাওয়ার। আমি যাব না সমাবেশে, বাবা একাই যাবে। বাবা আমাকে বলেছিল তার সাথে যাওয়ার জন্য, আমি বাবাকে বলবো আমি যাব না বাবার সাথে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেডি হয়ে থাকবো, তুমি সকাল সকাল আমাকে নিয়ে যাবে। আমি বাড়ি থেকে বের হতে যাব, তখন বাবা আমার কাছে আসলেন, এসে আমার দিকে তাকিয়ে বললেন, মিন্টু তুমি এখন কোথায় যাচ্ছ? আমি একটু পরেই বের হব তোমাকে নিয়ে। তোমাকে কতবার বলে রাখলাম আজকে কোনো কাজ রাখবে না। আজকে আমার এত বড় একটা সমাবেশ, আজকে আমাদের দলের কত বড় সমাবেশ, সেখানে তুমি এত সকাল সকাল কোথায় বেরিয়ে যাচ্ছ? আসলে বাবা অনেক ঝামেলা হয়ে গেছে, আমার ভার্সিটিতে অনেক বড় একটা কাজ পড়ে গেছে। আমি তো আজকে সমাবেশে যেতে পারবো না, তুমি চলে যাও, পরবর্তী সমাবেশ থেকে আমি তোমার সাথে থাকবো। আজকে আমাকে যেতেই হবে, কোনো মতেই আমি আজকে থাকতে পারবো না। এত প্রয়োজনীয় কাজ কি? তোমাকে বললাম আগে কাজ সমাধান করে রাখার কথা, কিন্তু তুমি আমার কথাটা মানলে না। আমি তোমার ভার্সিটি প্রিন্সিপালের সাথে কথা বলতেছি, তোমার কাজ তুমি কালকেও করতে পারবে, কিন্তু আজকে তুমি আমার সাথে যাবে। আমার নিরাপত্তার একটা ব্যাপার আছে, আমি এতটা দূরে যাব। বাবা আমাকে কি যেতেই হবে? আমি না গেলে হয় না? আমাকে রেখে লাভ কি? হ্যাঁ, আমি তো তোমার নির্বাচন জিতে দিতে পারবো না। তোমার নির্বাচন জিতে হবে জনগণ, সেখানে তুমি জনগণের কাছে যাচ্ছ, আমাকে নিয়ে যাওয়ার এত কি দরকার? হ্যাঁ, আমি যেতে পারবো না, তোমার যাকে ইচ্ছা নিয়ে যাও, আমি এখন বের হলাম। বলে আমি বেরিয়ে পড়লাম। বাবা পিছন থেকে ডাকলেন, কিন্তু আমি কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে নীলার সাথে দেখা করতে চলে আসলাম। সেখানে এসে নীলাকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। বাবা আমাকে অনেক কল করলেন, আমি ফোনটা বন্ধ করে দিলাম। আজকে কেন জানি বাবার কথা শুনতে আমার ভীষণ বিরক্ত লাগছে, কিন্তু নীলার কথাগুলো ভেবে আমি নীলার সাথে ঘুরতে শুরু করলাম, তাকে নিয়ে চলে গেলাম। এদিকে রাজীব সাহেব অনেক বেশি অবাক হয়ে গেলেন নিজের সন্তানের এই রকম ব্যাপারে। তিনি নীলার ব্যাপারে এখনো কিছু জানেন না, অনেক লোকের কাছ থেকে নীলার ব্যাপারে শুনেছেন, কিন্তু তিনি এটা বিশ্বাস করেননি। তিনি তার ছেলেকে অনেক বেশি বিশ্বাস করেন। তার ছেলে এরকম কাজ করতেই পারে না, এটা তিনি খুব ভালো করেই জানেন। তিনি কারোর কথা বিশ্বাস করতেন না। তার ছেলের ব্যাপারে সবাই তার কাছে মিথ্যা অভিযোগ করতেছে, এটাই তিনি মনে করতেন। এই জন্য তিনি নির্বাচনের সমাবেশের জন্য বেরিয়ে পড়লেন। তিনি সরকারি দলের হয়ে নির্বাচন করবেন।
সেজন্য তার জেতার আশঙ্কাটা অনেক বেশি। সবাই তাকে ভালোবাসে। আজকে প্রধানমন্ত্রী যাবেন কক্সবাজারে, সেখানে অনেক বড় একটা সমাবেশ হবে, সেই জন্য তিনিও সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লেন। তার সাথে তার ছেলে থাকলে অনেক ভালো হতো, কিন্তু তিনি আজকে একা বেরিয়ে পড়লেন, তার সাথে কয়েকজন লোককে নিয়ে। কারণ রাকিব সাহেবকে তিনি আগে অন্য একটা জায়গায় পাঠিয়ে দিয়েছেন, না হলে তিনি রাকিব সাহেবকে নিয়ে যেতেন। তিনি কিছু তো যাওয়ার পরই হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেল। তিনি অনেক বেশি রেগে গেলেন। ড্রাইভারকে বলতে শুরু করলেন গাড়ি ঠিক করার কথা, কিন্তু ড্রাইভার কোনো মতেই গাড়ি ঠিক করতে পারছিল না। হঠাৎ করে রাস্তার মধ্যে অনেক লোক জমা হয়ে গেল, সবার মুখে কালো মাস্ক পরা। তিনি এটা দেখার পর ভয় পেয়ে গেলেন, হয়তো তার কোনো শত্রুপক্ষ হবে। তখন তিনি দেখতে পেলেন তার আশেপাশে থাকা অনেক লোক মাটিতে শুয়ে পড়তেছে। এটা দেখার পর তিনি এদিক ওদিক তাকাতে শুরু করলেন। হঠাৎ করে তার মাথায় কেউ বন্দুক ধরল। তিনি তখন কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন তার সামনে একটা লোক আসলো, এসে তাকে মেরে দিল। তিনি তখন সামনের দিকে তাকিয়ে তাকে চিনতে পারলেন, কিন্তু কোনো কথাই বলতে পারলেন না, কারণ তার মাথায় গুলি করা হয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে মারা গেলেন। কিছুক্ষণের মধ্যেই সেটা পুরো দেশের মধ্যে জানাজানি হয়ে গেল। কিন্তু মিন্টু এই ব্যাপারে কোনো কিছুই জানে না। সে নীলাকে নিয়ে ঘুরছে। যখন সন্ধ্যাবেলা সে বাসায় ফেরার জন্য বের হলো, তখন ফোনটা অন করলো। ফোন অন করতেই যখন এই সংবাদটা দেখলো, তখন কান্না করতে শুরু করলো। আমি এত বড় ভুল কীভাবে করলাম? আমার বাবা মারা গেছে, আমার বাবাকে খুন করা হয়েছে। আমি এত বড় ভুল কীভাবে করতে পারলাম? বাবা আমাকে বারবার বলেছিল আমার সাথে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমি তার কথা না শুনে এত বড় একটা ভুল করেছি। বাবা মারা গেছেন এই কথাটা শোনার পর আমার ভিতরে কী কাজ করছে সেটা একমাত্র আমি জানি। আমি তখন দৌড়ে বাসার দিকে যেতে শুরু করলাম। যখন বাসায় গিয়ে পৌঁছালাম, বাসায় ঢুকতেই ছোটো আব্বু আমার কাছে আসলেন। হেসে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। এই প্রথম তার হাতে আমি মার খেলাম। আমি তখন তার দিকে তাকিয়ে আছি। তিনি আমার কলার চেপে ধরে বললেন, এবার খুশি হয়েছো তো তোমার বাবার লাশ দেখে? এটাই তো চেয়েছিলে, যেন তোমার বাবা মারা যায়। আজকে তোমার বাবার লাশ দেখতে পেয়েছো, এটাই তো তোমার কাছে অনেক বড় একটা আনন্দের ব্যাপার। তুমি ওই মেয়েটার পেছনে এতটাই পাগল হয়ে গেছো যে পরিবার এখন কিছুই না তোমার কাছে। আমি ভালো করে বুঝতে পারছি তুমি ওই মেয়েটার সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলে, আর এই সুযোগে তারা তোমার বাবাকে মেরে ফেলে দেয়। ছোট আব্বু, তুমি কি বলতেছো? তুমি বুঝতে পারছো? তুমি সরাসরি ওদেরকে কেন দোষারোপ করছো? বাবার তো আরও শত্রু থাকতে পারে, তারা হয়তো বাবাকে মেরেছে, কিন্তু তুমি কেন ওদেরকে দোষারোপ করছো? ছোট আব্বু তখন আমাকে মারতে শুরু করেন। মারতে মারতে আমাকে মাটিতে শুইয়ে দিলেন। এরপর আমার গলা চেপে ধরে বললেন, তোমাকে আমি নিজের সন্তানের থেকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু তোমার কাছ থেকে এরকম একটা কথা শুনবো আমি কোনোদিন ভাবতেও পারিনি। নিজের বাবার মৃত্যু হয়ে গেছে, তারপরেও বাবার শত্রুদের সাপোর্ট করতেছো। এর চেয়ে জঘন্য আর কি হতে পারে? তোমার মতো সন্তান জন্ম দিয়ে আমার ভাই সবচেয়ে বড় ভুল করেছিলেন। তুমি যদি আমার সন্তান হতে, তাহলে তোমাকে আমি জন্মের সময় গলা টিপে মেরে ফেলতাম। তোমার মতো সন্তানের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর কোনো কথা বলতে পারলাম না, কান্না করতে শুরু করলাম। এরপর মায়ের কাছে চলে গেলাম। সবাই কান্না করতে করতে প্রায় বেহুশ হয়ে যাচ্ছে। আমি তখন আমার বোনের কাছে গেলাম, গিয়ে সান্ত্বনা দিতে শুরু করলাম। বোন তখন আমাকে বলল, ভাই, আমি তোকে বারবার বলেছিলাম এসব বাদ দে ভাই। বাবাকেও বুঝিয়েছিলাম, কিন্তু তোরা কেউ আমার কথা শুনলি না। আজ আমার বাবার লাশ দেখতে পাচ্ছি। এই কাজ যদি আর কোনো দিন কাউকে করতে দেখি, তাহলে আমার মরা মুখ দেখবি তোরা। আমি আজ কোনো কথা বলতে পারছি না। আমার কারণে এই সব কিছু হয়েছে। আমি যদি বাবার সাথে যেতাম তাহলে তো এই ঘটনাটা ঘটতো না। কিন্তু আমি কেন এই কাজটা করলাম সেটা আমি নিজেও বুঝতে পারছি না। ছোট আব্বু আমি যখন বাবার কাছে যাব তখন আমাকে চেপে ধরলেন। এরপর আমার হাত ধাক্কা দিয়ে সরিয়ে ধরে বললেন, যে সন্তান নিজের বাবাকে বিপদের মধ্যে রেখে নিজের প্রেমিকার সাথে দেখা করতে যায়, ওই সন্তানের কোনো প্রয়োজন নেই। তুই চলে যা আমার সামনে থেকে, না হলে তোকে আমি খুন করে ফেলবো। এই বাড়ির সন্তান হিসেবে তোর আর কোনো পরিচয় নেই। তোকে আমি আর বিশ্বাস করি না। এখান থেকে চলে যা। আমার তো মনে হচ্ছে তুইও এসবের সাথে জড়িত। আমি তখন আমার ছোট আব্বুর পায়ে ধরলাম। এরপর তাকে কান্না করতে করতে বললাম,
বিশ্বাস করে ছোট আব্বু, আমি এসবের কোনো কিছু জানি না। আমি ভাবতেও পারিনি এরকম কিছু হয়ে যাবে। বাবার মৃত্যু হয়েছে, আমি কতটা কষ্ট পাচ্ছি সেটা একমাত্র আমি জানি। আমি তোমাকে কিছুতেই বলে বোঝাতে পারবো না সেই কষ্টটা। যদি এত কষ্ট হয়ে থাকে তাহলে কেন তুই একা তাকে যেতে দিলি? আমরা সবাই জানি এখন তার চারদিকে শত্রু। তাহলে তুই কেন তাকে ফেলে তোর প্রেমিকার সাথে দেখা করতে চলে গেলি? আমি খুব ভালো করে জানি তোকে নীলা সরিয়ে দিয়েছে এখান থেকে এবং তোর বাবা মেরে দিয়েছে। ছোট আব্বু আমার সামনে থেকে রেগে চলে গেলেন। এরপর প্রধানমন্ত্রী সহ যারা সমাবেশে অংশগ্রহণ করার কথা ছিল সবাই চলে আসলেন। এসে বাবার লাশ দাফন করা হলো। আমি সন্তান হিসেবে বাবার লাশ দাফন করলাম, কিন্তু আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে আমি ছাড়বো না। কারা আমার বাবাকে খুন করলো? নীলা এবং তার বাবা এসেছে আমার বাবার মৃত্যুর কথা শুনে, কিন্তু কেউ তাদেরকে ঢুকতে দিচ্ছে না। আমি কি কথা বলবো? আমার তো মুখের ভাষা হারিয়ে গেছে। আজকে আমি একদম বাকরুদ্ধ। আমার কাছে একটাই প্রশ্ন, কে মেরেছে বাবাকে? আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কান্না করছিলাম, কিন্তু এই কান্নার এখন আর কোনো মূল্য নেই। সন্তান হিসেবে নিজের বাবাকে বাঁচাতে পারলাম না। আমি তখন আমার মায়ের কাছে চলে গেলাম। সব কিছু সমাধান করে মায়ের কাছে গিয়ে মাকে জড়ি ধরে কান্না করতে করতে বললাম, আম্মু, আমার কারণে সব কিছু, আমি যদি আব্বুর সাথে যেতাম তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। আমার কারণে এইসব কিছু হয়েছে, তাই না? তুমিও আমাকে অপরাধী মনে করো। বাবা, আমি রাজনীতি এত কিছু বুঝি না, তবে যতটুকু বুঝতে পেরেছি তাতে আমার মনে হচ্ছে তুমি অনেক বড় একটা ভুল কাজ করছো। তোমার উচিত ছিল তোমার বাবার সাথে যাওয়া। তবে মৃত্যু তো কারে হাতে লেখা থাকে না, মৃত্যু একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। হয়তো তার মৃত্যু এভাবেই লেখা ছিল, সেই জন্য এইভাবে হয়েছে। কিন্তু তুমি একটা ফাঁদে পড়ে গেছো। আমি সব কিছু শুনেছি রাকিবের মুখ থেকে। তুমি মনে করো না আমি কোনো কিছু জানি না, কিন্তু তুমি খুব সাবধানে থাকবে, তোমার উপরে যেন কোনো বিপদ না আসে। আমি জবাব দিতে পারলাম না, কারণ কি বা জবাব দিব? আমাদের নীলার প্রেমে অন্ধ হয়ে পড়েছি। কি করেছে আমি নিজেও জানি না। এখন আমি কি করব? নীলার বাবা কি সত্যি এই কাজ করেছে? কিন্তু আমি যতদূর শুনতে পেলাম নীলার বাবা দেশে ছিলেন না, তিনি ইন্ডিয়াতে ছিলেন। আজকে বাবার মৃত্যুর সংবাদ শুনে তিনি এসেছেন। তাহলে তিনি কীভাবে বাবাকে খুন করবেন? হয়তো অন্য কেউ বাবাকে খুন করেছে, এই সন্দেহ আমার ছিল। আমার কাছে সব কিছুই আজকে অদ্ভুত মনে হচ্ছে। কাউকে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আমার চারিদিকে যারা আছে সবাই আমার শত্রু। বাবার মৃত্যুর পর আমাদের সব কিছু বন্ধ হয়ে গেল। কিছুদিনের জন্য সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। ছোট আব্বু আমার সাথে কথা বলে না। আমি তার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তিনি আমাকে সামনে দেখলেই রেগে চিৎকার করতে শুরু করেন। তিনি তার ভাইকে অনেক বেশি ভালোবাসতেন, আমিও তার বাবাকে অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু এরকম কিছু হয়ে যাবে এটা আমি চিন্তাও করতে পারিনি। যেটা আমি চিন্তা করিনি সেটাই আমাদের সাথে হয়েছে। আমি তখন নিজের রুমে শুয়ে কান্না করছিলাম। হঠাৎ করে আমার বন্ধুরা আমার কাছে কল করলো। তাদেরকে এতদিন অনেক ইগনোর করেছি, কিন্তু বাবার মৃত্যুর পর তারাই আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে। নীলা এই কয়েকদিনে আমার সাথে তেমন একটা কথা বলেননি, তো এই বন্ধুদের কল পেয়ে আমি তাদের কাছে চলে গেলাম। তখন তারা আমাকে এমন একটা জিনিস দেখালো যেটা দেখার পর আমার মাথা ঘুরতে শুরু করলো। কারণ তারা আমাকে একটা ভিডিও দেখালো যেটা বিশ্বাস করার মতো ছিল না। আমি যাকে এতদিন বিশ্বাস করে এসেছিলাম সে কি আমার সাথে বেইমানি করেছে, এটাই বুঝতে পারছিলাম না। এদিকে নীলা এবং তার বাবা অনেক বেশি খুশি ছিলেন, কারণ তারা তাদের পথের কাঁটা সরিয়ে দিতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী তার এত বড় একজন নেতার মৃত্যুতে অনেক বেশি কষ্ট পেয়েছেন। তিনি তখন বসেছিলেন। তিনি চিন্তা করলেন এখন যে করেই হোক এই পরিবারটাকে তুলতে হবে, কিন্তু কিভাবে তুলবেন? এখন তো এমন কেউ নেই যে নির্বাচন করবে। রাকিব চৌধুরী কোনোভাবে নির্বাচন করবেন না, কারণ তিনি তার ভাইয়ের কষ্টে এখনও ভুলতে পারেনি। তাহলে কিভাবে তিনি নির্বাচন করবেন? তখন তিনি সিদ্ধান্ত নিলেন ওই আসনে মিন্টুকে নির্বাচনে দাঁড় করাবেন এবং তার সাথে এই ব্যাপারে কথা বলবেন। আপনাদের কি মনে হয় মিন্টুকে নির্বাচনে জয়লাভ করতে পারবে, নাকি অন্য কেউ তার জীবনে আসবে যে তাকে নতুন করে পথ চলা শেখাবে, নাকি নীলার সাথেই তার জীবন জড়িয়ে যাবে? জানতে হলে পরবর্তী সিজনের জন্য অপেক্ষা করুন। এই সিজন আমরা এখানে শেষ করলাম। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী সিজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।